মধ্যেই পেশেন্ট এক্সপায়ার করবে, নট দ্যাট। এখনকার ট্রিটমেন্ট, এখনকার প্রযুক্তি এত উন্নত হয়েছে যে স্টেজ 4 ডিজিজেও আপনার 1 বছর 1.5 বছর তারা সার্ভাইভ করে। তো সেই ক্ষেত্রে আমরা সেই কাউন্সিলিংটাকে এন্ড অফ লাইফ কাউন্সিলিং বলি। তো সেখানেও কাউন্সিলিং এর একটা বিশাল রোল আছে। তো এই এন্ড অফ লাইফ কাউন্সিলিং এ পেশেন্টকে খুব সেন্সিটিভলি ডিল করতে হয়, তার বাড়ির লোককেও ডিল করতে হয়। পেশেন্টের পেইন ম্যানেজমেন্টের একটা জায়গা থাকে, সেই জায়গাটাকে কিভাবে আমরা সাইকোলজিক্যালি সাপোর্ট করতে পারি, কিভাবে সাইকোলজিক্যালি পেইন ম্যানেজমেন্ট করা যেতে পারে, মানে মানে অ্যালং উইথ মেডিকেল পেন রিলিফ ট্যাবলেটস বা মেডিসিনস, সেই জায়গাটাতেও একটা কিন্তু বিশাল। ম্যাডাম, আমাদের বিষয়টা মেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এবার একটা জিনিস যেটা উঠে আসে, অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক পেশেন্ট আপনারাও পেয়েছেন, যে একটা মানুষের মধ্যে 2-3 রকমের ক্যান্সার হয়েছে, আপনারাও পেয়েছেন। 2-3 রকমের হয় না স্যার, ম্যাক্সিমাম 2 রকমের হয়। এবারে এই যে 2 রকমের ক্যান্সার হচ্ছে, সেই মানুষগুলো নিজেদেরকে রিভাইভ করছে কিভাবে, নিজেদের মানসিকতাগুলো কিভাবে রিভাইভ করছে, এই জায়গাটাই তো আপনাদের কাজ। হ্যাঁ, ডেফিনেটলি। তো যেটা আমি প্রথমেই বললাম যে এটা ম্যান টু ম্যান বা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। একজন পেশেন্ট হয়তো দেখা গেল সে স্মুথলি এই জার্নি, ক্যান্সার জার্নির মধ্যে দিয়ে স্মুথলি যাচ্ছে, আবার আরেকজন দেখা গেল সে হয়তো প্রথম ডায়াগনোসিসটা ঠিকঠাক ভাবে নিয়েছিল, কিন্তু আপনি যেটা বলছেন সেকেন্ড ডায়াগনোসিস, সেইটাকে সে আর মেনে নিতে পারছে, তখন তার কাছে সব রাস্তাটাই মনে হলো যেন বন্ধ হয়ে। তো সেই জায়গাটাকেও আমাকে সেইভাবে সাপোর্ট নিতে হয়। এবার এই সাপোর্টের জায়গাটা কিন্তু ভেরি মাচ ডিপেন্ডস অন দ্য পেশেন্টস নিড। একটা পেশেন্টের কি ধরনের নিড আছে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি বার্ডেন থাকে, অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল বার্ডেন, অনেকের ক্ষেত্রে হয়তো তার ফিনান্সিয়াল জায়গাটা স্ট্রং, ফ্যামিলিতেও অনেক মেম্বার্স আছে তাকে সাপোর্ট দেওয়ার মতন। তবে একটা আশার আলো বোধহয় আপনাকে ইন্টারাক্ট করে বলছি, সেটা হচ্ছে আগেকার দিনে যে কনসেপ্টটা ছিল, ক্যান্সার হলো মানে সব শেষ, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, একদম আজকে সেই জায়গাটা নেই, একদমই না। এখন তার কিউরেবলের জায়গাটা আছে এবং টোটালি কিউরেবলের জায়গাটা আছে, একদম। এবং মেডিসিনের ব্যাপারটাও অনেক সহজতম হয়ে গেছে মেডিসিনটা। এবং আপনিও জানেন অনেক এনজিও আছে যারা এগিয়ে আসছে আজকে এই মেডিসিনের খরচ বাবদ যে খরচটা সেটা বহন করার জন্য। এবার এইগুলো কিন্তু পেশেন্টের মেন্টালটাকে অনেকটা বেশি সাপোর্ট দেয়, একদম, যে আমি আজকে একা নই, আমি গরিব বা আমার অর্থ নেই বা আমার সংসার ধ্বংস হয়ে যাবে, যেটা আগে ছিল, অনেক বছর আগে ছিল, সেই কনসেপ্ট এখন আর নেই। এবার এই কনসেপ্ট গুলো পরিবর্তনের পেছনেও তো আপনারাই আছেন, আপনারা যারা কনসালট্যান্ট তারা তো আছেন, তাদেরকে বোঝাচ্ছেন, তারা যখন মেন্টালি বুঝছে তখন তারা শান্ত হচ্ছে বা কিওরের জায়গায় যাচ্ছে অনেকটা, এবং সেই জায়গাগুলো যখন ওভারকাম করে আসছে তখন আপনাদের চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। কারণ মানুষের রোগটা কিন্তু ম্যাক্সিমাম মেন্টাল থেকেই হয়, শরীরে হোক না কেন, যা কিছু, তাই নয়? একদম ডেফিনেটলি তাই। আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ ভীষণভাবে ইন্টারলিঙ্কড। সুতরাং এইটা নিয়ে একটু ডিসকাস। হ্যাঁ, তো মানে শরীরে কিছু একটা অসুখ করলে তার প্রভাব যেরকম মনে আসে, ঠিক উল্টো দিক থেকে মনের মধ্যেও যদি আমরা খুব স্ট্রেস অ্যাংজাইটি দীর্ঘদিন ধরে পুষিয়ে রাখি, সেটাকে নিয়ে ডিল না করি বা সেটা যদি ট্রিট না করি, সেটাও কিন্তু ফার্দার আমার শরীরকে এফেক্ট করে এবং সেটা ভীষণ সাইলেন্টলি করে, হয়তো অ্যাপারেন্টলি আমরা ওটা বুঝতে পারি না, কিন্তু ভীষণ ভাবে করে। এবং আমাদের প্রত্যেকটি মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি সেলকে সেটা এফেক্ট করতে পারে। ডেড সেল, চুল এবং নখ বাদে এক্সেসিভ স্ট্রেস কিন্তু আমাদের প্রত্যেকটি অর্গানকে এফেক্ট করতে পারে। সুতরাং আমাদের মেন্টাল হেলথের উপর আরো ফোকাস করতে হবে, এবং আমি পেশেন্টকে কাউন্সিলিং এর মধ্যে দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করি যে মেন্টাল হেলথ, আমি আমার নানান ধরনের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ দিয়ে তাকে সেগুলো বোঝাই যে মেন্টালি স্টেবল থাকাটা কত দরকার ফর ফার্দার ইমপ্রুভমেন্ট অর ফর ফাস্ট রিকভারি ফ্যামিলির জন্য।
অবশ্যই মানে তাহলে দুটো জিনিসের জন্য ফার্স্ট রিকভারি একদম হবে একদম। এবং ইমপ্রুভমেন্ট হবে। আহ, ধরুন কেউ একজন ক্যান্সার পেশেন্ট দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি বা স্ট্রেস গুলো চেপে রেখেছে, সেটা কিন্তু ফার্দার আবার ডিপ্রেশনে টার্ন নিতে পারে। এবং এত কিছু তার প্যাথোলজি হচ্ছে, সে কিন্তু কাউকে জানাচ্ছে না, তার ট্রিটিং ডক্টরকেও জানাচ্ছে না, ন্যাচারালি আমাদের কাছেও জিনিসটা আসছে না, আমাদের পর্যন্ত পৌঁছচ্ছে না। এতে কি হবে, তার ট্রিটমেন্ট, এই যে পাথ, এই যে ক্যান্সার জার্নি বলছি, সেটাতে কিন্তু অনেক হিন্ডার হবে, অনেক বাধা পাবে। ম্যাডাম, যখন কারোর ডার্মেটোলজি ক্যান্সার হচ্ছে, ঠিক স্কিন আছে, ক্যান্সার স্কিন ক্যান্সার যেটাকে বলা হয়, এবার সেই ক্ষেত্রে মানুষ কিভাবে নিজেকে ইয়ে করে? একই ব্যাপার, মানে কোনো আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা, মানে তখন এই তো ক্যান্সারের এফেক্ট তো ক্ষেত্রে এই স্কিনের ওপরে দেখা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আহ, সেক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হলে সেটা তাদের কাছে ডেফিনেটলি তার ইমেজকে হ্যাম্পার করতে পারে, যেহেতু এটা একটা sensitive issue। তো এটা যেরকম আমরা যেহেতু আজকে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করছি, ব্রেস্ট ক্যান্সারে যাদের মাস্টেকটমি হচ্ছে হুম। মহিলাদের, তাদেরও একটা মানে ফিজিক্যাল লুক নিয়ে একটা কনসার্ন এসে যায়। বা যাদের হেয়ার মানে ব্রেস্ট ক্যান্সারের যে কেমো গুলো চলে মেনলি, তাতে তখন হেয়ার তো লস হেয়ার ফল হয়। টোটালি। সব কেমোথেরাপিতে কিন্তু হেয়ার লস আচ্ছা হয় না, আচ্ছা কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের যে কেমোথেরাপি গুলো চলে সেগুলো মোস্টলি কিন্তু আচ্ছা হেয়ার লস হয়। আচ্ছা। তো সেক্ষেত্রে সেইটা হেয়ার লসের ফ্যাক্টরটা পেশেন্টদের, মহিলাদের ক্ষেত্রে একটা ভীষণ সেন্সিটিভ ইস্যু, সেটাকেও আমাকে খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। তো যেটা আমি প্রথমেই বললাম, এই পুরো ক্যান্সার কাউন্সিলিং ব্যাপারটা কিন্তু প্রচুর জায়গা আছে যেখানে পেশেন্টকে আমাকে সাপোর্ট দিতে হয়, না হতে পারে। আচ্ছা। তবে হ্যাঁ, ডেফিনেটলি কোনো কাউন্সিলিং এ কিন্তু জোর করে করা যায় না, মানে আমি আছি বলি আমি জোর করে করে পেশেন্টদের কাউন্সিলিং করছি, এটা হয় না। সেই কাউন্সিলিং এর ব্যাপারটা পেশেন্টকেও সিক করতে হবে, আইদার পেশেন্টকে বা তার বাড়ির লোককে। আপনি যেটা বললেন যে আপনার তো বাড়ির লোককে নিয়েও কনসাল্ট বাড়ির করতে লোককেও হয়, আমাকে কাউন্সিলিং করতে হয় ডেফিনেটলি, বিশেষ করে এন্ড অফ লাইফ কেয়ার একদম। কাউন্সিলিং যেটা আমাকে এবং করতে যদি হয়। তার সন্তানাদি থাকে তাহলে হ্যাঁ তাকেও। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার কাছে পেশেন্ট দুরকম ভাবেই আসে, সেক্ষেত্রে আমার কাছে পেশেন্ট দুরকম ভাবেই আসে। একটা হচ্ছে যে থ্রু কনসালটেন্ট আসে, স্যার স্যাররা নিজেরা বুঝে রেফার করেন, বা অনেক সময় পেশেন্ট বাড়ির লোক আর কি, পেশেন্ট পার্টি, তারা বলেন যে আমার পেশেন্টের মনে হচ্ছে এটা কাউন্সিলিং হলে বেটার হয়, তারা কিছু কিছু হয়তো ফিচার্স বুঝতে পারে। আবার এটাও অনেক সময় হয় যে পেশেন্ট নিজেও কিন্তু চায়, অনেক সময় হয়, হয় না যে তা নয়, নিজেও চায় যে আমার একটু কাউন্সিলিং হলে ভালো হয়। এই তিনটে প্রসেসের মাধ্যমেই আমার আসলে কাছে একটা পেশেন্ট আসে। ভয় বা আতঙ্ক আমাদের সকলের মধ্যেই কাজ করে, যেটা হচ্ছে কাউন্সিলিং মানে আমি পাগলের দিকে টেন্ডেন্সি। একদম একদম, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি বললেন। ক্যান্সার পেশেন্টসরা, এই যে আমি বললাম যে তাদের মেন্টাল ইস্যুস গুলোকে হাইড করতে চায় দুটো কারণে। এক তো তারা মনে করে একই তো ক্যান্সার পেশেন্ট হলাম আমি, ক্যান্সার ডায়াগনোসিস হলো, তার উপরে যদি আমি আমার কিছু মেন্টাল প্রবলেমের কথা বলি, তাহলে আমি যদি এবার পাগল হিসেবে স্টিগমাটাইজড হয়ে যাই, এইটা একটা তাদের মধ্যে কনসার্ন থাকে। এবং আরেকটা কনসার্ন থাকে যে ফিনান্সিয়াল ব্যাপার। আহ, তো সেক্ষেত্রে আমি এটাও বলতে চাই, আমাদের অ্যাপোলো ক্যান্সার হসপিটালে বা অ্যাপোলো ক্যান্সার ইউনিটে আমরা যে মেন্টাল সাপোর্টটা দিই, সেটা ভীষণই মিনিমাল একটা খরচায় দিই, আহ, যেটা অন্যান্য বাইরের চার্জের থেকে অনেকটা কম। এই যে কাউন্সিলিং এর পার সেশন যে এছাড়া বাইরে আপনারা তো কস্ট। অনেক বেশি মেন্টালের থেকে ফিজিক্যালিও প্লাস ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট দেন। হ্যাঁ হ্যাঁ। তো যাদের অর্থ নেই তাদের ক্ষেত্রেও তো আপনারা অনেক রকম সিএসআর বা আদার্স কিছু দিয়ে সাপোর্ট দেন। হ্যাঁ হ্যাঁ একদমই, তাদেরও আমরা যে বিভিন্ন আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে, যে বিভিন্ন অর্গানাইজেশনস আছে যারা এই ধরনের ক্যান্সার পেশেন্টস এর ফান্ড রেজিং এর ব্যাপারটা দেখে। তো আমরা তাদেরকে লিয়াজও করে দিই পেশেন্টদের সাথে, যাতে স্মুথলি এই ব্যাপারটা হতে পারে। সেখান থেকে অনেকটা মেন্টাল প্রেশার থেকে বেরিয়ে যায়, ডেফিনেটলি সেখান থেকেও তারা অনেকটা রিলিফ পায়, অনেকটা। অনেকটা রিলিফ পায়। বা এরকমও আমাকে করতে হয়, যারা ধরুন এখানে দূর দূর থেকে আসছে, এখানে প্রপার বাড়ির লোকেরা বিশেষ করে, বা পেশেন্টের দুটো কেমোর মাঝে যে গ্যাপটা থাকে, সেই সময় তো তারা আবার তাদের নিজেদের বাড়ি ফিরে যেতে পারে না, এখানে কোথায় থাকবে। তো তার জন্য একটা ভালো, সেফ, সিকিউর এবং কম্পারেটিভলি লেস এক্সপেন্সিভ, কম খরচে থাকা যায় সেরকম কিছু
থাকার ব্যবস্থা, মানে সেই ইয়েগুলো আমাকে রাখতে হয় আর কি, খোঁজ খবরগুলো, সেগুলো আমি, সেই ইনফরমেশন গুলো আমি প্রোভাইড করি। কিছু কিছু মানুষের মধ্যে যেটা দেখা গেছে একটা সময় ছিল, এখন কিছুটা কমেছে, আপনাদের দৌলতে কিছুটা কমেছে, সেটা হচ্ছে ক্যান্সার হয়েছে, এটা একটা ছোঁয়াচে রোগ, একে বাড়ির থেকে দূরে রাখো, বা অন্য কোথাও হোমে পাঠিয়ে দাও, বা পাগলখানায় পাঠিয়ে দাও। এরকম ক্ষেত্র বিশেষ দেখা গেছে, অতীতেও হয়েছে, আজও যে হচ্ছে না এমন নয়। হুম। বাট এই জায়গাগুলো কিছুটা ওভারকাম হয়েছে আপনাদের কনসালটেন্সি এবং আপনাদের কনসার্নের জন্য, একদম। তাই নয়? হুম। এবার সেই জায়গাগুলো আপনারা কিভাবে ট্রিট করেন বা ট্রিট করেছেন বা করছেন? এটা একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। অনেকেরই মিসকনসেপশন থাকে, বিশেষ করে একটু সাবার্ব এরিয়াগুলোতে, আমি গ্রামের এইগুলোর কথাই দিকে, বলে হ্যাঁ, দিচ্ছি। যে ক্যান্সার মানে হয়তো ছোঁয়াচে কিছু জিনিস। বাড়িতে একজন পেশেন্ট যদি ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে তার কাছ থেকে হয়তো বাড়ির পরিবারের প্রত্যেকটি মানুষের কাছে এই জার্ম যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে হয় যে ক্যান্সার একদমই ছোঁয়াচে নয়, ক্যান্সার কোনো জার্ম থেকে আসে না, ক্যান্সার একটা জিনের একটা প্রবলেম। এটা বেসিক্যালি কোন সেলে জন্মায় প্রথম? এগুলো খুব টেকনিক্যাল ব্যাপার, এগুলো একটু ডক্টরকে জিজ্ঞেস করুন, সেটা আই এম নট সাপোজ টু অ্যান্সার। ঠিক আছে, কোন ঠিক আছে। সেলে জন্মায় সেরকম কথা নয়, আমাদের বডির যে কোনো সেলেই ক্যান্সারের ইয়ে ওভার হ্যাঁ, গ্রোথ হলে। আসুন, বলুন। তো সেক্ষেত্রে পেশেন্টদের বোঝাতে হয় যে ক্যান্সারের কোনো জার্ম থেকে পেশেন্টের বাড়ির লোকেদের না না, ওই আসতে যে পারে যেটা না। বলছিলাম বাড়ি থেকে বার করে দেওয়া, আমি সেই কথাই হ্যাঁ বলছি। ওখানেই যায়। তো যেটা হতে পারে রাদার উল্টোটা, যে বাড়ির লোকের যদি কোনো ধরনের মানে অন্য ছোঁয়াচে রোগ থাকে, সেই অসুখ বরং ক্যান্সার পেশেন্টের কারণ তার হতে পারে, ইমিউন কারণ পাওয়ারটা তার এখন ইমিউন কমে গেছে। সিস্টেম ভীষণ কম। পেশেন্টকে একটু সাবধানে থাকতে হয়, মানে ব্লাড কাউন্টস অনেকটা সাপ্রেস হয়ে যায় কেমোথেরাপির জন্য, রেডিয়েশনের জন্য, সুতরাং সেক্ষেত্রে এক্সট্রা প্রিকশন পেশেন্টকে নিতে হয়, পেশেন্টের জন্য নেওয়াটা দরকার। ক্যান্সার পেশেন্টের কাছ থেকে কোনো ধরনের ইনফেকশন সাধারণত বাড়ির লোকের ছড়াবে সেরকম একদমই নয়, এটা পুরোপুরি একটা ভুল মিসকনসেপশন, একটা মিথ। আপনাকে আমি শেষ প্রশ্ন করছি, যেটা সেটা হচ্ছে আমাদের যারা পাঠক, এই পাঠকরা, মানে পাঠকদের উদ্দেশ্যে আপনি একজন সাইকিয়াট্রিক হিসেবে, সাইকোলজিস্ট, সাইকোলজি একই হলো বিষয়টা, এই সাইকোলজির বিষয় থেকে আপনি কি সাজেস্ট বা কি সাজেশন দিতে পারেন, যাতে করে মানুষ অনেক, মানে আপনার বক্তব্য পড়ে বা বক্তব্য ওপর বেস করে তারা কিছু কি করে নিজেদেরকে রিকভারি করতে পারে অনেকটা? প্রথমেই বলবো, বাড়িতে কারোর যদি ক্যান্সার ডায়াগনোসিস হয়, ভয় না পেতে আহ, যত তাড়াতাড়ি সম্ভব ভালো সংস্থায় এসে ভালো স্টার্ট করতে। সব এখন ক্যান্সার এত প্রযুক্তি এত উন্নত হয়েছে যে খুব তাড়াতাড়ি ডিটেক্ট হচ্ছে, তার জন্য প্রত্যেকটি মানুষেরই দরকার প্রত্যেক বছরে একবার করে হেলথ চেক আপ করতে, নাহলে ধরাটা পড়বে কি করে। যদি আমরা প্রত্যেক বছর হেলথ চেক আপ করি, তাহলে হয়তো প্রাইমারি স্টেজে আমরা ক্যান্সারটাকে ধরতে পারি। ইউজুয়ালি যেটা দেখা যায় যে কখন ধরা পড়ে, যখন কোনো সিমটম বড় সড়ো হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং তখন ধরা পড়ে। সেক্ষেত্রে যদি আমরা আরেকটু কশাস হয়ে একটু যদি আমরা প্রত্যেক বছর হেলথ চেক আপ করাই নিজেদের, তাহলে সেটা ইনিশিয়াল স্টেজে কি ধরা ধরনের পড়তে হেলথ পারে। চেকআপ? ফুল বডি সেটাও হেলথ একটা। চেক আপ, ফুল বডি হেলথ চেক আপ, ঠিক আছে। এবং যদি ধরা পড়েও, তো সেক্ষেত্রে ভয় না পেয়ে সঠিক জায়গায় এসে সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে হবে। এবং যেটা বলছে, এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, খুব তাড়াতাড়ি নানান ধরনের টেকনোলজি মেশিন এসেছে, সবকিছু detect হয়, এবং মেডিসিন অনেক উন্নত হয়েছে, এবং রেডিয়েশনের ক্ষেত্রেও রেডিয়েশনের যে মেশিন সেটাও আস্তে আস্তে এত টেকনোলজি ডেভেলপ হচ্ছে, ভীষণভাবে টার্গেট থেরাপি দেয়, যাতে বডিতে যে ভালো সেলগুলো আছে সেটা কোনোভাবে অ্যাফেক্ট না হয়। তো সব রকমের ট্রিটমেন্টের ক্ষেত্রেই অনেক প্রযুক্তি এগিয়েছে, অনেক উন্নতি হয়েছে, এবং পেশেন্ট তাড়াতাড়ি ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িও যাচ্ছে। সুতরাং ভয় না পেয়ে ট্রিটমেন্টটা নিতে হবে, এবং সঠিক ডাক্তারের কাছে যাওয়া দরকার। যখন মনে হবে যে পেশেন্টের ট্রিটমেন্ট চলাকালীন
বা ট্রিটমেন্টের পরেও হতে পারে যে মানসিকভাবে পেশেন্টটি কোনোভাবে বিপর্যস্ত বোধ করছে, তখন সেটিকেও না লুকিয়ে যেন একজন কাউন্সিলর বা একজন সাইকোলজিস্টের কাছে আসে, তার পরামর্শ নেয়। আপনার নাম পরিচয়টা একটু দিয়ে বলুন। নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী দে। আমি ক্যান্সার বিশেষজ্ঞ, কলকাতা অ্যাপোলো হাসপাতালে। আমাকে আজকে যে ব্যাপারে ডিসকাশন বা আলোচনার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের কিছু ছোট ছোট জিনিস। প্রথমত আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ব্রেস্ট ক্যান্সার এক্স্যাক্টলি কি বা কিভাবে হয়। তো ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার বলতে আমরা কি বুঝি, যে আনলিমিটেড গ্রোথ অফ সেলস, মানে সেল গ্রোথ বা কোষ বিভাজন, এইটা হচ্ছে আমাদের মানে যে কোনো সেটা জীবিত প্রাণী হোক বা উদ্ভিদ হোক, তার মূল ব্যাপারটা হচ্ছে কোষ বিভাজন বা সেল একদম। গ্রোথ, সেল ডিভিশন, সেল গ্রোথ। কিন্তু সেটা একটা নির্দিষ্ট তার মাত্রা থাকে, মানে 2 থেকে 4টে, 4টে থেকে 8টা এইভাবে। কিন্তু এটা যদি আনলিমিটেড হয়ে যায়, মানে যে সময় সেল ডিভিশন মানে শেষ হওয়ার কথা, ফিনিশ হওয়ার কথা, সেইটা না হয়ে যদি আনলিমিটেড গ্রোথ হতে থাকে, দ্যাট মে কজ ক্যান্সার। তো এইভাবে অন্য ক্যান্সারের মতো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও ক্যান্সারের মানে যে হওয়ার কারণটা হচ্ছে আনলিমিটেড সেল গ্রোথ। এবারে দ্বিতীয় কথা হচ্ছে কেন হয়, মানে ধরুন সবার তো হচ্ছে না, 50 জনের মধ্যে 5 জনের হচ্ছে, বাকি 45 জনের হচ্ছে না। তো যার হচ্ছে না তার কেন হচ্ছে না, বা যার হচ্ছে তার কেন হচ্ছে, এগুলোকে আমরা বলি অধিকাংশ ক্ষেত্রে টিল ডেট ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যাতে কিছুটা হলেও ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন বা বংশগতির কিছুটা সম্পর্ক আছে। কিন্তু হ্যাভিং সেড সো, আমরা যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট পাই, অধিকাংশেরই কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকে না। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা স্পোরাডিক হিসেবে কেসগুলো পাই, মানে হঠাৎ করে একজন মহিলা হয়েছে। তো যে পেশেন্টদের ক্ষেত্রে বংশগতির একটা ব্যাপার থাকে বা উত্তরাধিকার সূত্রে বা জেনেটিক প্রেডিসপোজিশন যাই বলি না কেন, সেটা কিন্তু আরো একটা ব্যাপার মাথায় রাখতে হবে। আমাদের আগে ধারণা ছিল বা স্টাডিজ থেকে বোঝা গেছিল যে মায়ের দিকে, ধরুন আপনার মা, মাসি, দিদিমা, মায়ের দিকের রিলেটিভদের ব্রেস্ট ক্যান্সার থাকলে সেই মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে শুধু মায়ের দিকের নয়, বাবার দিকের ফিমেল রিলেটিভ যারা ঠাকুমা, পিসিমা, এদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে, তাহলে কিন্তু সেই মহিলার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এটা অনেকের ক্ষেত্রেই জানা নেই। তাছাড়া ইটসেলফ ফিমেল জেন্ডার, মানে আপনি একজন মহিলা, এটা ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর। যত এজ বাড়ে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা তত বাড়ে। তবে এখনকার দিনে আস্তে আস্তে এই ডেমোগ্রাফিক প্রোফাইলটা পাল্টাচ্ছে। আমরা প্রচুর ইয়াং পেশেন্ট পাচ্ছি ইন দেয়ার 20s and 30s, মানে 20 থেকে 30-এর মধ্যে প্রচুর মহিলা আসছেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে, এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা অ্যাগ্রেসিভ ভ্যারিয়েন্ট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, দেখুন, জেনেটিক প্রেডিসপোজিশনের কোনো এক্সাক্ট কারণ বলাটা মুশকিল। তবে হ্যাঁ, ডাইরেক্টলি এখনো অব্দি প্রুভেন হয়নি, কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, আমাদের লাইফস্টাইল, যে ওবেসিটি বা ল্যাক অফ এক্সারসাইজ, সেডেন্টারি লাইফস্টাইল, এইগুলো কিছু কিছু হলেও ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু কাজ করছে। আর তার সঙ্গে যেটা হয়, মানে আমরা বুক টিচিং যেটা বলে আর্লি মেনার্কে লেট মেনোপজ, মানে একজন মহিলা যদি খুব তাড়াতাড়ি পিউবার্টি আসে বা তার নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, স্পেশালি 12রও আগে, এবং যদি সেটা অনেক দিন পর্যন্ত চলে, সাপোজ কারোর 50 ইয়ার্স এজ হয়ে গেছে, টিল ডেট শি ইজ হ্যাভিং আর মেনস্ট্রুয়াল পিরিয়ড রেগুলারলি, তো যত বেশি দিন ধরে মেনস্ট্রুয়েশন চলবে, এটা ইটসেলফ হরমোনাল কিছু ব্যাপার আছে যার জন্য ইটসেলফ ব্রেস্ট ক্যান্সার রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তার সঙ্গে আরো একটা ব্যাপার হচ্ছে যে যে মহিলারা যারা কোনোদিন সন্তান ধারণ করেননি, নালিপেরাস, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি। যাদের ক্ষেত্রে সন্তান ধারণ, প্রথম সন্তান ধারণ, সেটা বেশি এজে হয়েছে, মানে মোটামুটি ধরুন 35-এর ওপরে এজে গিয়ে তিনি প্রথম সন্তান ধারণ করেছেন, সেটা কিছুটা হলো রিস্ক ফ্যাক্টর। ব্রেস্ট ফিড না করানো, দ্যাট ইজ অলসো আ রিস্ক ফ্যাক্টর ফর ব্রেস্ট ক্যান্সার। তাছাড়া তো কিছু রিস্ক ফ্যাক্টর খুব একটা কমন নয়, রেয়ার রিস্ক ফ্যাক্টর, যেমন কোনো মহিলার হয়তো ছোট বয়সে কোনো কারণে চেস্টে রেডিয়েশন হয়েছিল সেক্ষেত্রে, বা কিছু হরমোনাল এক্সপোজার হলে সেক্ষেত্রে, এগুলো খুব খুব আনকমন রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই জায়গায় একটা জিনিস মনে হচ্ছে, এটা ওয়ারিড অ্যাবাউট ব্রেস্ট ক্যান্সার, তারা কিভাবে ফিল করে?
দেখুন, ব্রেস্ট ক্যান্সার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় এখনকার দিনেও, মানে এত কিছু অ্যাওয়ারনেস, এত সচেতনতা, হেন তেন এত কিছুর পরেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে খুব আর্লি স্টেজে আসে না। কিন্তু আমরা যখন হিস্ট্রি নিই পেশেন্টের, অ্যাজ ক্লিনিশিয়ান, ফোর্থ স্টেজে খুব কম পেশেন্টই আসে। আমরা যেভাবে মানে ব্রেস্ট ক্যান্সারকে ভাগ করি সেটা হচ্ছে আর্লি স্টেজ, লোকালি অ্যাডভান্সড অর মেটাস্ট্যাটিক। আর্লি মানে হচ্ছে খুব ছোট একটা লাম্প, সেটা ব্রেস্টে হতে পারে, বা অনেক সময় দেখা যায় ব্রেস্টে লাম্প না থাকলেও হয়তো মানে অ্যাক্সিলা বা আর্মপিটে লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর লোকালি অ্যাডভান্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ব্রেস্টের লাম্পটা অনেকটা বড়, ব্রেস্টের অনেকটা জায়গা জুড়ে, বা কিছু স্কিনে কিছু চেঞ্জেস আছে, বা হয়তো তার সঙ্গে অ্যাক্সিলা বা আর্মপিটে কোনো লাম্প আছে। আর মেটাস্ট্যাটিক মানে হচ্ছে অন্য জায়গায় ছড়িয়ে গেছে, সেটা বোনে হতে পারে, লাংসে হতে পারে, ব্রেনে হতে পারে, যে কোনো জায়গায় ছড়াতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রে এই যে আপনি বললেন ওরিড অ্যাবাউট ব্রেস্ট ক্যান্সার, মানে এখনকার যেটা হয়েছে বিশেষত শহরাঞ্চলের অল্প বয়সী মহিলা যারা, তারা বিভিন্ন রকম জায়গায় পড়ছেন, দেখছেন, তো তাদের ক্ষেত্রে ব্রেস্টে একটা লাম্প হলে একটা অ্যাপ্রিহেনশনের জায়গা থাকছে, তারা অনেক সময় মেডিকেল ফ্যাসিলিটি কাছে মানে আমাদের কাছে আসছে না। কিন্তু যাদের সেটা সম্ভব নয়, যাদের সেটা সম্ভব না, সমস্যাটা হচ্ছে তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যেটা হয়, ব্রেস্ট যেহেতু কাভার থাকে এবং আমাদের মানে আমাদের কালচার বা ট্রেডিশন ওয়াইজ একটু ঢেকে ঢুকে রাখা, কাভার করে রাখা, এটা দেখাবো না, জানাবো না, এই যে লজ্জার ব্যাপারটা, সেই জন্য যে প্রোফাইলের মহিলাদের কথা আপনি বলছেন, মানে যারা হয়তো পাচ্ছেন হাতে একটা লাম্প কিন্তু তারা সেটাকে প্রকাশ করছে না, তখন ওটা বাইরে থেকে দেখা যায় না। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে তাদের নিয়ে। যাদের ক্ষেত্রে ধরুন কিছুটা শিক্ষিত বা শহরাঞ্চলে থাকেন, একটা লাম্প ফিল করছেন, তারা এলে আমরা যেটা করি মানে ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি আর সোনোম্যামোগ্রাফি। যদি 40-এর নিচে এজ হয় তাহলে আইডিয়ালি আমরা করে থাকি ইউএসজি ব্রেস্ট, এখন ডেন্স ব্রেস্টের জন্য সেটা বেটার অপশন। আর অ্যাবাভ 40-তে মোটামুটি আমরা অ্যাডভাইস করে থাকি সোনোম্যামোগ্রাম। তো ম্যামোগ্রাফি, যেটা সোনোম্যামোগ্রাম বলছি, ম্যামোগ্রাফি। তো এই পরীক্ষাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু খুব ছোট লাম্পও ধরা পড়ে। আর যদি তাতেও ধরা না পড়ে, এমআরআই ব্রেস্টের একটা অপশন আছে, স্পেশাল এমআরআই ব্রেস্ট কয়েল দিয়ে ব্রেস্টের এমআরআই করলে ধরা পড়ে। এবার এই মানে এই যে ফেসিলিটি গুলো, মানে ডায়াগনস্টিক যে অপশন গুলো, এগুলো কিন্তু সব জায়গায় থাকে না। আমাদের এখানে যেমন অ্যাপোলোতে আপনি সোনোম্যামোগ্রাম বলুন, ম্যামোগ্রাফি বলুন, ব্রেস্ট এমআরআই বলুন, দিস অল আর অ্যাভেলেবল। আর সব থেকে বড় কথা হচ্ছে, শুধু ইনভেস্টিগেশন করে তো আমরা তো পেশেন্টটাকে ট্রিট করব বা একজন মহিলাকে ট্রিট করব, শুধু ইনভেস্টিগেশনের রিপোর্টকে তো ট্রিট করব না। কাজে সবার আগে আপনার দরকার একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে আসা। সেটা অ্যাপোলোতে আসতে হবে তা নয়, আপনার পাড়ার নার্সিং হোমেও কিন্তু একজন কোয়ালিফাইড ডক্টর বসেন। তো পেশেন্টদের যেটা বলা সেটা হচ্ছে, মানে আপনি যার কাছে যাবেন জেনে যান যে তিনি একজন কোয়ালিফাইড ডক্টর, এইটুকুই। হ্যাঁ, তা আপনাকে অনকোলজিস্টের কাছেই যেতে হবে, অ্যাপোলোতেই যেতে হবে একেবারেই নয়। আপনি আসতে পারলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সবসময় যদি সেটা ফিজিবল না হয়, আপনি একজন পাশ করা ডাক্তারের কাছে যান, যিনি আপনাকে প্রপার গাইডেন্সটা দেবেন। আর এই ব্যাপারে আমি আরেকটা জিনিস বলতে চাই, অ্যাপোলোর একটা নতুন ইনিশিয়েটিভ অ্যাপোলো স্টার্ট করেছে, দ্যাট ইজ কল্ড চেকোলেট। চেকোলেট, সো হোয়াট ইজ চেকোলেট? চেকোলেট কথাটা এসছে হচ্ছে চকলেট থেকে। You can check yourself while you are having a chocolate, or you are thinking of having a piece of chocolate. ব্যাপারটা হচ্ছে যে মানে চকলেট মিল্ক চকলেট নয়, ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড বলে একটা জিনিস থাকে, কম্পাউন্ড থাকে। কিছু কিছু স্টাডিজে দেখা গেছে দ্যাট ইজ গুড ফর হেলথ, বা মানে ব্রেস্ট ক্যান্সার সেলের এই ফ্ল্যাভোনয়েডটা ব্রেস্ট ক্যান্সার সেলের গ্রোথ বা ক্যান্সার সেলের গ্রোথ ইটসেলফ কমায় বা স্লো ডাউন করে। তো সেই হিসেবে এই কনসেপ্টটা এসেছে যে যখন মানে আমরা আমাদের কালচারে ধরুন ডেজার্ট খাওয়া, খাবারের শেষে একটা মিষ্টি খাওয়া, এটা তো আমরা মোটামুটি আমাদের অভ্যেস, হ্যাঁ ট্র্যাডিশনাল। তো সেইখান থেকে ট্র্যাডিশন থেকে একটু হেলদি ওয়েতে যদি আমরা নিতে যাই, তো উই ক্যান টার্ন টু ডার্ক চকলেট। তো সেই ক্ষেত্রে যখন আপনি ডার্ক চকলেট খাচ্ছেন, আপনি যদি মহিলা হন, আপনি নিজেকে মনে করান যে আপনি যখন ডার্ক চকলেট খাচ্ছেন, ভাবুন যে আপনার কিছু একটা কাজ নিজেকে মনে করান, কি সেটা না সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করা, তার জন্য কোনো পয়সা লাগে না, কোনো ডক্টরের কাছে যেতে হয় না। এখন সবাই স্মার্টফোন ইউজ করে,
তো স্মার্টফোনে আপনি ইউটিউবে সার্চ দিন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অসংখ্য ভিডিও বেরোবে, কোন সময় করতে হবে, কিভাবে করতে হবে, আপনি নিজে নিজেকে ডায়াগনোসিস করতে পারেন। আর যদি কিছু না থাকে আপনি নর্মাল লাইফস্টাইল কন্টিনিউ করতে পারেন। অ্যান্ড দিস ইজ নট ফর অনলি ফিমেল পপুলেশন, মানে ধরুন একজন মেল পার্সন, তিনিও কিন্তু চকলেট খাওয়ার সময় ভাবতে পারেন যে তার স্ত্রী, তার বান্ধবী, তার মেয়ে, তার মা, দিদি, কাউকে মনে করানো যে হ্যাঁ ব্রেস্ট সেলফ এক্সামিনেশন এটা ভুলে যাবে না, এটা মান্থলি Important. ওয়ান্স করতে হবে, কিন্তু মনে রাখতে হবে। জাস্ট রিমেম্বার, ইউ ক্যান রিমেম্বার ইয়োর সেলফ, ইউ ক্যান রিমেম্বার, মানে মেক রিমেম্বার টু আদার্স অলসো। এই যে রেগুলার স্ক্রিনিং বলছেন, রেগুলার একটা ইনভেস্টিগেশন বলছেন হ্যাঁ। নিজের সঙ্গে নিজের, হ্যাঁ, সেটা কি সবসময় সবার ক্ষেত্রে হয়ে ওঠে না করতে পারে? এইটা করতে হয়ে ওঠে নাটা আলাদা ব্যাপার, আর করতে না পারা আলাদা ব্যাপার। এইটা করা হচ্ছে সব থেকে ইজি। হুম। এবারে এর ক্ষেত্রে যেটা হয়, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনে একজন সাধারণ মহিলা, তিনি তো, তার তো ক্লিনিশিয়ানের হাত নয়, তিনি হয়তো খুব ছোট লাম্প ধরতে পারবেন না। সেই জন্যই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলে একটা এন্টিটি আছে, যেটার জন্য আপনাকে অ্যাবাভ দ্য এজ অফ 40 ইয়ার্স, 40-এর পরে মহিলাদের বছরে একবার করে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করানো উচিত। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন 20 বছরের পর থেকে যতদিন একজন মহিলা জীবিত আছেন তিনি করতে পারেন, সেটা তার হাতে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন মহিলারা একটু, মানে কি বলবো, একটু কনসার্ন বা ঠিকঠাক জিনিসটা বোঝেন, তারা কিন্তু নিজে নিজের লাম্প ডায়াগনোসিস করেছেন, ম্যালিগন্যান্ট লাম্প, কিন্তু সবাই সেটা পারেন না। তো সেইটার জন্য 40 বছরের পরে কিন্তু ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং এই যে স্ক্রিনিং ইনভেস্টিগেশন গুলো আমি বললাম, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, কার ক্ষেত্রে ম্যামোগ্রাফি, কার ক্ষেত্রে বাইল্যাটারাল ইউএসজি ব্রেস্ট, বা আর কিছু দরকার হলে সেগুলো কিন্তু করাটা জরুরি। ম্যাডাম, কার্সিনোমা বা ক্যান্সার, এটা প্রাথমিকভাবে কত প্রকার? সেকেন্ডারি তো অনেক কিছু আছে। প্রাথমিকভাবে কার্সিনোমার আপনি যদি প্যাথোলজিক্যাল হিসেব বলেন, প্যাথোলজি হিসেবে অনেক রকম হতে পারে, স্কোয়ামাস হতে পারে, নন স্কোয়ামাস হতে পারে। ব্রেস্টের ক্ষেত্রে আমরা যেমন ডাকটাল কার্সিনোমা সব থেকে বেশি যেটা পাই, দ্যাট ইজ ইনভেসিভ ডাকটাল কার্সিনোমা। আরেকটা ভ্যারিয়েন্ট হয় সেটা হচ্ছে লবিউলার কার্সিনোমা, তাছাড়া মেডুলারি, প্যাপিলারি, হেন তেন অনেক কিছু। সব থেকে যেটা ম্যাক্সিমাম পাওয়া যায় দ্যাট ইজ ইনভেসিভ ডাকটাল কার্সিনোমা। আর লবিউলার কার্সিনোমা যেটা বললাম, তার কিন্তু আবার কিছু স্পেসিফিক ফিচার্স আছে। লবিউলার কার্সিনোমা ইজ মোর অ্যাগ্রেসিভ। লবিউলার কার্সিনোমা হলে বাইল্যাটারাল, মানে একদিকের ব্রেস্টের সঙ্গে দুদিকে, মানে দুটো ব্রেস্টই সমানভাবে হ্যাঁ affected সমানভাবে অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে, বেশি সম্ভাবনা থাকে। আচ্ছা। ঠিক আছে, তো এই মোটামুটি প্রিভেনশনটা কি? মানে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বা কোনো ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু প্রিভেনশন বলে অ্যাজ সাচ কিছু নেই। প্রিভেনশন যেটা আমরা আমাদের যতটুকু হাতে আছে করতে পারি, সেটা হচ্ছে নর্মাল হেলদি লাইফস্টাইল লিড করা। তার মানে কি বোঝায়? বাইরে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা, ওবেসিটি যাতে না হয়, ডেইলি রেগুলার এক্সারসাইজ, ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস বেশি ইনটেক করা রাদার দ্যান জাঙ্ক ফুড বা ক্যান্ড ফুড এগুলো থেকে। আর আরেকটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ, সিডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি এগুলোকে অ্যাভয়েড করা, এইটুকুই এই মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে আছে। না ব্রেস্ট ক্যান্সারের কোনো ভ্যাকসিন আছে, না এক্স্যাক্টলি কোনো ওষুধ আছে যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ এইটা করলে বা এই ওষুধটা খেলে ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করা যায় না। আর একটা ব্যাপার, যেহেতু ফ্যামিলি হিস্ট্রি এটাতে আছে, কাজে কোনো মহিলার যদি বাবার দিকের বা মায়ের দিকের মহিলা রিলেটিভের যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাকে একটু এক্সট্রা প্রিকশন নিতে হবে। মানে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন তার ক্ষেত্রে মান্থলি ম্যান্ডেটরি, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন তাকে মেটিকুলাসলি বছরে একবার করতে হবে, এইটুকুই। এইটাই তিনি করতে পারেন। তারপরে তো হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে প্রিভেনশন বলবো না, প্রিভেনশনের তো কোনো অ্যাজ উপায় আমি বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু প্রিকশন তো আছে। প্রিকশন তো এইগুলোই, প্রিকশন হেলদি লাইফস্টাইল। আর যদি কোনো লাম্প ইত্যাদি কেউ ধরা পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। ভয় পেয়ে বসে থেকে অল্টারনেটিভ মেডিসিন নিয়ে, অল্টারনেটিভ মেডিসিনে কি আছে আমি বলতে পারবো না, কিন্তু কোনো ক্যান্সার টিউমারটা বসে যাবে, গলে যাবে, ফেটে বেরিয়ে যাবে, এগুলো হয় না। আর আরো একটা ব্যাপার আমি এখানে বলতে চাইবো, সেটা হচ্ছে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা।
বায়োপসি না করলে ক্যান্সার ডায়াগনোসিস করা, কনফার্মেশন করা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সম্ভব নয়, এবং বায়োপসি করলে কোনোভাবেই ক্যান্সার ছড়িয়ে পড়ে না। কাজেই যদি আর্লি স্টেজে একটা লাম্প কারোর হাতে ধরা পড়ে, বা কোনো পাড়ার ডাক্তারবাবু আপনাকে চেক করে বলেন যে হ্যাঁ আপনার লাম্প আছে, আপনি অনকোলজিস্টের কাছে যান, সেটা সঙ্গে সঙ্গে যান। অল্টারনেটিভ মেডিসিন করে জিনিসটাকে বসিয়ে গলিয়ে ফাটিয়ে করতে গেলে ব্যাপারটা যেটা হয়, স্টেজ 1 থেকে স্টেজ 4 ক্যান্সারে পৌঁছে যায়, তখন আর আমাদের চিকিৎসার সুযোগ থাকে না। আপনারা ডক্টর সবসময় আমাদেরকে বলেন হেলদি থাকতে বা প্রিকশন নিতে, মদ না খেতে, সিগারেট না খেতে, এটা না খেতে, ওটা না খেতে। আজকের সমাজে পুরুষের থেকে দেখা যাচ্ছে যে মহিলারা বেশি সিগারেট খাচ্ছে বা মদ খাচ্ছে। সেই তো দেখুন, মনে আছে কি বললাম? পুরুষদের ক্ষেত্রে মহিলারা হয়তো বেশি সিগারেট খান বা বেশি মদ খান, বেশি কম বলতে পারবো না। প্রবণতাটা বেড়ে হ্যাঁ, গেছে। প্রবণতাটা বেড়েছে অবশ্যই। এবারে এগুলো কি তার ক্ষতি করছে? হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই করছে। মানে ক্ষতি করছে মানে ধরুন, আগে কি হতো, আমরা কি দেখতাম, এই যে অ্যাডিকশনটা পুরুষদের মধ্যে বেশি, বেশি ছিল। এখন মহিলাদের ক্ষেত্রে আস্তে আস্তে বাড়ছে, হয়তো সমান সমান নয় কিন্তু বাড়ছে। তাতে যেটা হচ্ছে, বারবার আমি যেটা বলছি যে হেলদি লাইফস্টাইলের ওপর জোর যেখানে আমি দিচ্ছি, তার পার্ট অফ লাইফস্টাইল কিন্তু সিগারেট স্মোকিং বা অ্যালকোহল ইনটেক নয়। কাজেই এই যে মহিলাদের, আমি পুরুষদের ক্ষেত্রে বাদই দিলাম, ব্রেস্ট ক্যান্সার কিন্তু মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষদেরও হয়, কিন্তু ইনসিডেন্সটা অনেক অনেক কম। কম। কাজে মহিলাদের এই যে ব্রেস্ট ক্যান্সার, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে আর্লি স্টেজে আমরা ব্রেস্ট ক্যান্সার পাচ্ছি ইয়াঙ্গার এজ গ্রুপে, এখনো পর্যন্ত কোথাও মানে ডাইরেক্ট কোনো স্টাডি, এই যে স্টাডিগুলো আমরা বলি বা স্টাডির যে রেজাল্ট পাবলিশ হয়, ইট টেকস আ লং টাইম। হ্যাঁ, একটা স্টাডি হলো তার রেজাল্ট পাবলিশ হতে অনেক দিন সময় লাগে। কাজে এখন অব্দি সিগারেট খেলে ব্রেস্ট ক্যান্সার বাড়ে এরকম ডাইরেক্ট কোনো রিলেশন পাওয়া যায়নি অবশ্যই। কিন্তু হ্যাভিং সেড সো, যেখানে আমরা বলছি হেলদি লাইফস্টাইল ইজ দ্য অনলি প্রিভেন্টিভ ফ্যাক্টর, যেখানে আমরা যেটাকে আমরা ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে ইউজ করতে পারি, সেখানে অবশ্যই ইনক্রিজ ইনটেক অফ অ্যালকোহল বা সিগারেট স্মোকিং এগুলো হ্যাম্পার করছে। ম্যাক্সিমামই ওরাল ক্যান্সারের, ওরাল ক্যান্সার, লাং ক্যান্সার, অনেক কিছু এগুলোই হতে পারে। ম্যাক্সিমাম হয়। ব্রেস্ট ক্যান্সারটা এফেক্ট ব্রেস্ট ক্যান্সার ডাইরেক্টলি রিলেটেড, ব্রেস্ট ক্যান্সার ডাইরেক্টলি রিলেটেড না, হয় না এটা আমি ডাক্তার হিসেবে বলতে পারবো না। ঠিক তাই। এবার আপনি একটা সার্বিকভাবে বলুন, মানুষের প্রথম কথা, এত কথার মধ্যে হয়তো বলেছেন কোথাও কোথাও, তবু আমি এন্ড অফ মানে ডিসকাশনে আসতে চাইছি, সেটা হচ্ছে মানুষের প্রথম কথা করা কি উচিত? প্রথম কথা, নিজেদের কি করে প্রিকশনে রাখবো বা রেজিস্ট করব। প্রথমেই তো ডাক্তারের কাছে যেতে পারি না বা বুঝতেও পারি না। আমার ক্ষেত্রেও তাই হতে পারে, অন্যের ক্ষেত্রেও তাই হতে পারে, বুঝতে পারি না। এবার সেই সকল ক্ষেত্রে যারা সুবারবান না রুরাল এরিয়ায় আছে, তারাও তো আপনার এই সংবাদটা পাবে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ না কেউ পড়বেই, ইন্টারেস্টেড হয়ে শেয়ার করবে। সেই সকল ক্ষেত্রে যাদের কাছে যাচ্ছে তাদের উদ্দেশ্যে, তামাম সমাজের উদ্দেশ্যে আপনি একজন ডক্টর হিসেবে কি সাজেশন দিতে পারেন? সাজেশন যদি এক কথায় বলতে চান, এক কথায় হয়তো বলতে পারবো না, কয়েকটা ছোট ছোট পয়েন্টে বলতে পারি। এক হচ্ছে, মানে শহরে গ্রামে সাবারবান আরবান যেখানেই থাকুন, হেলদি লাইফস্টাইল মেনটেন করুন। তার জন্য কিন্তু বিরাট শিক্ষিত হতে হয় না, বিরাট আর্থিক অবস্থা থাকতে হয় না। রাদার আপনি যেগুলো বাজার থেকে কিনে খাচ্ছেন প্যাকেট ফুড, তার থেকে কিন্তু শাকসবজির দাম কম। কাজেই হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, হাঁটা চলা ব্যায়াম, যেগুলো আমরা হেলদি লাইফস্টাইল বলতে আমাদের ট্রেডিশনালি বুঝি, সেইটা করুন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো রকম প্রথম কথা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মাসে একবার করে নিজের ব্রেস্ট নিজে চেক করুন। যদি কোনো রকম সন্দেহ হয় ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবু যদি দেখে বলেন কিছু করার দরকার নেই, যদি বলেন কিছু করতে হবে করুন। এটা ভাববেন না যে সেই তো ইনভেস্টিগেশন করে কিছু না বেরোলে পয়সাটা নষ্ট, ওইভাবে পয়সা নষ্ট করা বেটার রাদার দ্যান একটা অ্যাডভান্স ডিজিজ নিয়ে যাওয়া যখন হাতে করার কিছু নেই। আর সার্বিকভাবে আরেকটা জিনিস বলবো, ব্রেস্ট ক্যান্সার কিন্তু যদি আর্লি স্টেজে ধরা পড়ে সম্পূর্ণভাবে সেরে যায়। ব্রেস্ট বাদ দেওয়া ম্যান্ডেটারি নয়, যেটা আগেকার দিনে মহিলাদের একটা বিরাট সমস্যা ছিল, যে মানে নারী দেহে ব্রেস্ট জিনিসটা বাদ দিয়ে দিলে কসমেটিক আউটকাম যেটা হয় সেটা সাইকোলজিক্যালি ভীষণভাবে এফেক্ট করে। তো এখন কিন্তু ব্রেস্ট বাদ দেওয়া ম্যান্ডেটারি নয়, ব্রেস্ট অ্যাজ ইট ইজ বাঁচিয়ে রাখা যায়।
আর যদি নিতান্তই ধরুন কোনো কারণে হয়তো এমন হলো যে মেটাস্ট্যাটিক স্টেজে ধরা পড়লো, কিওর করা গেল না, তা সত্ত্বেও কিন্তু এখনকার যা ট্রিটমেন্ট প্রোটোকল বেরিয়েছে তাতে কিন্তু অসুখ শরীরে মানে অন্য অনেক ডায়াবেটিস, হাইপারটেনশন, যেগুলোর আপনারা অসুখ নিয়ে সুস্থভাবে বেঁচে থাকে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করে, ব্রেস্ট ক্যান্সার এখন এমন একটা জিনিস, যদি আপনার এমন হয় যে আপনি হয়তো ডিজিজ ফ্রি হলেন না, কিওর করা গেল না, কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ শুনে আপনি অসুখটাকে সঙ্গে নিয়েও কোয়ালিটি অফ লাইফ মেনটেন করে বাঁচতে পারেন। কাজেই ব্রেস্ট ক্যান্সারকে ভয় পাবেন না, ভয় পেয়ে এড়িয়ে যাবেন না। যদি ধরা পড়ে আর্লি স্টেজে ধরতে পারলে খুব ভালো, যদি কিওর করা যায় খুব ভালো, যদি তা নাও হয়, কিওর না করা গেলেও এটা কন্ট্রোল করা সম্ভব এবং সুস্থভাবে জীবন যাপন করা সম্ভব। লাস্ট প্রশ্ন, কসমেটিক সার্জারি, এই কসমেটিক সার্জারিটা কি ক্যান্সারের একটা ধারক বাহক হতে হয় অনেক ক্ষেত্রে? মানে কসমেটিক সার্জারির কারণে ক্যান্সার হয় না, হয় না? না, কসমেটিক সার্জারির কারণে কোনো ক্যান্সার, কারণ অনেকের ভয় ভীতি থাকে। না, কসমেটিক সার্জারি অনেক রকম হয়। ব্রেস্টের ক্ষেত্রে যদি আপনি বলেন ইমপ্ল্যান্ট বা ব্রেস্ট অগমেন্টেশন, হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকম কোনো স্টাডিজ বেরোয়নি যাতে ব্রেস্টে ইমপ্ল্যান্ট বসালে বা ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি করলে সেটা ক্যান্সারের কারণ হতে পারে না। টিল ডেট এরকম কোনো প্রুভেন ফ্যাক্টর নেই। রাখছি তাহলে।